মানে পুরো জল, মানে সেখানে পশু ছাড়া দাঁড়ানো পারি যেতে পারতো না। ফলে তার যে কালচারটা কোথাও বেরোনোর সুযোগ ছিল ছড়াইনি, সেই অর্থে ছড়াইনি। ছড়াইনি কি ছড়াইনি এবং আশেপাশে তুমি রেকর্ড করো, আমি যেটা বলছি শোনো। আর ডেঞ্জারাস কথা রবীন্দ্রনাথ কি বলেছে না, তাহলে আমি ওটাই তো আমার খুব অবাক লাগছে যে তার 150-200 বছর পরে, তাই তো 200 বছর পরে বিবেকানন্দ একই কথা বলছে। 1812-তে এরা আর বিবেকানন্দ 1863 তাও অনেকটা 50 বছর পরে। তাহলে 50 বছর পরে একই কথা বলছেন, একই কথা বলছেন, অথচ ইনি এত প্রচার পেয়ে গেলেন ওনার কর্মকাণ্ডে। আর উনি কিন্তু কর্মকাণ্ড তখন ফলিত। এলিট ক্লাসের মধ্যে লিমিটেড। রামকৃষ্ণ, বিবেকানন্দ, বিদ্যাসাগর এটা কলকাতার এলিট ক্লাসের মধ্যে সীমাবদ্ধ। আর সেই ব্যক্তি ওই ওরাকান্দি থেকে কলকাতা তো রাজধানী, কলকাতার বড়লাটের সঙ্গে সাক্ষাৎ করতে, বড়লাট নিজে আবার গেছে ওরাকান্দিতে গুরুজনের সঙ্গে দেখা করতে, এবং এই সমস্ত মানুষের আশা পড়াশোনার জন্য আমি ব্যবস্থা করবো, চাকরির জন্য ব্যবস্থা করবো। এটা ডকুমেন্ট, এটা ডকুমেন্টে কিন্তু সেভাবে প্রচারিত হয়নি কেন? রমেশচন্দ্র মজুমদার ঐতিহাসিক, তার বাড়ি ভূতের ঠাকুরের বাড়ি থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। এই ব্যক্তি একবার ইতিহাস কাজ করে, যখন তার পরবর্তীকালে তারা এসে তাদের কথা ফলাও করে লিখতে রমেশচন্দ্র মজুমদার। কেন জাতি আর ওটা তো মানে এখানেও একটা জাতিগত একটা মানে এই যে ব্যক্তি এত আধুনিক চিন্তার একজন মানুষ, উনি তো আধুনিক চিন্তা ভাবনার কথা বলেছেন, মুখে নাম কাজ করো, তার মুখে ওই নাম। তারপরে উনি বলেছেন যে শিক্ষাটাই হচ্ছে প্রধান তোমাদের কাজ। তোমরা আগে প্রথমত তোমরা শিক্ষা অর্জন করো, ঠিক আছে? শিক্ষা অর্জন করো, শুদ্ধ হও। এই এত বড় কথা, প্রয়োজনে তৈরি ভিক্ষা, দাও সন্তানের শিক্ষা। এবং শুধু তাই নয়, ওনারা শিক্ষার প্রসারের জন্য বিভিন্ন বিদ্যালয় স্থাপন করেছেন। তাহলে এই যে এত বড় একটা কর্মকাণ্ড করেছে, অথচ সেটা একটা কোনো জায়গায় প্রচারিত হলো না। মানে আমাদের এই কলকাতা বা আমি বলছি এখানেও তাদের জাতিগত একটা জাতিগত, মানে আমি প্রচারদের যে কাজ, তাকে আমি প্রচার করতে আমি যেমন চাই না, ভয় পাই। তোমাকে আমি এক্সাম্পল দিই, এবার তুমি সময় এক্সাম্পলটা তুমি এক্সাম্পল শুনলে বুঝতে পারবে। শোনো, তুমি এখানে একটা কথা বলে সহজ পেতে না বলতে কি, আমি যে কথাটা এখন বলছি আজকে 2025 সালে দাঁড়িয়ে, আমার তো এখনো তাই। এখনো তো হরিচাঁদ গুরুচাঁদের সম্পর্কে যদি কিছু বেশি কথা বলতে যাই, একটা মানে উচ্চ যে জাতি বলে আমরা যাদেরকে তুমি এক্সাম্পল কথা বলো, এক্সাম্পল শোনো। এই একই জিনিসটা তখন ছিল, শোনো এক্সাম্পল প্রকট আর বেশি ছিল। 2019 সালের সেপ্টেম্বর মাস শ্রীনিকেতনের থেকে 3 মাস আগে পারমিশন রিটের সমস্ত কিছু নিয়েছে। এখানে 50,000 লোকের খাওয়া দাওয়া সমেত একটা অনুষ্ঠান হবে, একটা একাডেমি। গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা ভাবনা এই বিষয়ে আলোচনা করবে প্রধান আলোচক প্রহ্লাদ রায়। চারিদিকে বড় বড় অনুষ্ঠান পড়ে গেছিল, হোর্ডিং অনুষ্ঠান পড়ে গেছে, আর শান্তনু ঠাকুর আসছে। ঠিক যেদিন অনুষ্ঠানটা সেদিন সকাল 10টায় শুরু হবে, 9টার সময় ভাইস চ্যান্সেলর বলছে হবে না। সেটা তো আমরা দেখলাম রান্না হয়ে গেছে, তখন পায়েসটা চাপানো হয়েছে, ভাত তবে রান্না হয়ে গেছে। সেই সময় এটা তুমি বলো কি হতে পারে? এটা গেল এর জন্য ওই কর্মকর্তাদের 2 জন লোক মারা গেল ওই টেনশনে, মোটরসাইকেল করে আসছিল, অ্যাক্সিডেন্ট করে। তার জন্য তারই একটা মেয়ে তাকে চাকরি দিয়েছে অ্যাগ্রিকালচারে, কোনো মতে 12,000 টাকা পায় তার ছিল তার, বুঝতে পেরেছো? এইবার এটা গেল। তার আগে কথা বলছি 2012 সাল বর্ধমান বিশ্ববিদ্যালয় মাধুরী হালদার মতুয়া সাহিত্য নিয়ে পিএইচডি জন্য প্রপোজাল, এক্সপার্ট আসছে থেকে পবিত্র সরকার, এক্সটার্নাল এক্সপার্ট। আর ইউনিভার্সিটি সব আমার টিচাররা বড় বড় পণ্ডিত সব দিকপাল, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা অধ্যাপকরা দিকপাল ছিল। কলকাতারও না, যাদবপুরের না, বিশ্বব্যাপী না, বর্ধমানে গুলো দিকপাল ছিল।
তারা এক বাক্যে কেটে দিল, হবে না, করতে দেবো না। মাধুরী তো প্রচন্ড মুখরা, দেখেছো মাধুরীকে? ভালো করে বোলপুর কলেজে পড়ে, আমাকে পিএইচডি করতে গেছে। প্রহ্লাদ এরকম বলছে, কে? যে পবিত্রদা। পবিত্রদা, ঠিক আছে। ওই সঙ্গে ফোন করলাম, বললাম মতো আমি কিছু জানি না। আপনার বাংলাদেশে একটা বোন থাকে, আপনি বাংলাদেশের লোক, মতুয়ার জায়গা আপনার বাড়ি, কি মতো জানেন না? তাহলে কি জানেন? কি আমেরিকার ভাষা জানেন? ছেড়ে গেল। তারপর কি হলো? আর হলো না ওটা। তারপর তো এখানে বলা হলো, প্রপোজালটা অ্যাকসেপ্টই হলো না। ওকে ভাইবাতে বললো হবে না, তোমার এই বিষয়ে করো, অন্য বিষয়ে করো। আর ও তাছাড়া করবে না, আমরা কি দিল পড়াবো না, বিষয়ে কিছু হয় না। এক কথা, ওরা তো সেন্সিটিভ কথা বলে না, হবে না এটা। তার তার একটু আগে শুনুন। 2009 সালে প্রহ্লাদ রায় যখন চিঠি দিল বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গ, কারণ আমার একটা দুইজন লোকে পিএইচডি করেছে, এক বিরাট বৈরাগ্য আর একটা হচ্ছে নন্দদুল মাহাতো। তারা পিএইচডি করেছে, তাদেরকে জীবনে কোনো জায়গায় বক্তব্য রাখতে, দুজনেই স্বাধীন স্কুলে পড়ে থাকি, স্কুলে পড়িয়েছে, পিএইচডি করেছে, ডিলিট করেছে, স্কুলে পড়েছিল, কোনো কলেজ ইউনিভার্সিটি তারা পায়, কারণ তার কাজ মতুয়ার উপরে আউট, মতুয়ার উপরে আউট। ওই থেকে তুষার চট্টোপাধ্যায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তখন বাংলা ডিপার্টমেন্টে পড়াতে, তার আন্ডারে করেছে, আউট করেছে। এইবার বর্তমান বিশ্ববিদ্যালয়ে তখন লেকচারার পোস্টে বিরাট বৈরাগ্য ইন্টারভিউ দিচ্ছে। একজন সিম্পল নেট পাওয়া একটা মেয়ে, তাকে নিল ওই পোস্টে, কিন্তু ডিজিটাল লোক নিল না, তার পাবলিক সার বইপত্র ছাড়া তাকে আউট করলো। নেবো না তোমার, এটা ডকুমেন্টেড, এটা এই নয় যে গল্প, এটা ডকুমেন্ট। এটা কেন? এইবার আমি চিঠি দিলাম, যখন চিঠি দেওয়ার পর 1 বছর ঘুরলো, প্রায় 1 বছর, এ দপ্তর থেকে দপ্তরে ফাইল, কারণ আমি পিএইচডি করতে গেছি, ওই গোপনে গল্প তো করতে যাইনি। টোটাল একটা ব্রিফ হিস্ট্রি লিখে দিলাম যে এদের নামে পুরস্কার দেওয়া উচিত এবং এদের জন্য একটা ইউনিভার্সিটি এদের নামে করা উচিত। করার জন্য কি আমি লিখে দিলাম প্যাডে, বিশ্ববিদ্যালয়। প্রায় 8 মাস না 9 মাস বাদে হঠাৎ দেখি একদিন আস্থা, আনন্দবাজার, গণশক্তিতে নিউজ দিয়েছি, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রহ্লাদ রায়, সন্তোষ কুমার বাড়ুই, তারা চিঠি দিয়েছেন হরিচাঁদ ঠাকুরের পুরস্কার বিতরণের জন্য। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার এই পুরস্কার তারা অ্যাপ্রুভ করেছে এবং পুরস্কার দেওয়া হবে গত বছর, আর তাদের নামে ইউনিভার্সিটির জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। কোন পুরস্কার দিচ্ছে, এবার যেই ঘোষণা করলো এই পবিত্র সরকার, এই যে কলকাতার এলিট ক্লাস, তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে নন্দনে হেনস্থা করলো, যা তা ভাবে। বুদ্ধদেব ভট্টাচার্য আমাকে বলতে প্রহ্লাদ, আমি কি করি এখন, ঘোষণার জন্য উদ্যোগ করবো, আমাকে তাহলে একটা ঘোষণা করতে হবে। বললাম না, ওরা নেগেটিভ বলেছিল, আপনি নেগেটিভ নেবেন না, ওরা জানে না, ধরে নিই একটা সেমিনার করে দিই, ছোট্ট পুস্তিকা, তুমি দেখবে যে আমাদের 16 পাতার পুস্তিকা তখন তৈরি, ওই পুস্তিকা তৈরি করলাম করে রবীন্দ্র সদনে একটা সেমিনার করলাম, সকলকে চিনি দিলাম, দিয়ে বক্তাকে রবীন্দ্র ভদ্রের তখন উপাচার্য করুণা সিন্ধু দাস, তাকে বইপত্র দিলাম, সময় পাবো না, 3 দিন বাদে তোমার সেমিনার, একটা ড্রাফট লিখে দিলাম। ত্রিপুরার হায়ার এডুকেশন মিনিস্টার অনিল সরকার, তাকে রেডি করে দিলাম। তাহলে বক্তাকে করুণা সিন্ধু দাস উপাচার্য, হায়ার এডুকেশন মিনিস্টার ত্রিপুরা, আর ঠাকুরবাড়ি থেকে কপিল কৃষ্ণ ঠাকুর মারা গেছে, এই 3 জন হচ্ছে মেন বক্তা, আর আমি সঞ্চালনা করছি। ওখানে আমার লেখা ধানের সিডি উদ্বোধন করলাম, সবাইকে সিডি দিলাম একটা, জাতি ধর্ম বিভেদ তুলে দিলাম, তারপর ওই পুস্তিকা দিয়ে দিলাম, আর আলোচনা জমবে। আমি জানি এই অনিল সরকার আর করুণা সিন্ধু দাস হচ্ছে গ্রহণযোগ্য, আমি বলে গ্রহণ করতে, কারণ আমি তো প্রপোজ করেছি। ব্যাস, ঠান্ডা হলো, পুরস্কার, তাহলে পুরস্কার দেবে কি না, পুরস্কার জন্য কমিটি ফর্মেশন হলো, তাহলে কারাগার কলকাতা বিশ্ববিদ্যালয়টা কিন্তু রবীন্দ্র ভদ্রের একজন আর কমিটির মানে মেম্বার, যারা সিলেকশন করবে। অ্যাপ্লিকেশন করলো প্রচুর, শুধু তাই না, স্কুল লেভেলে কম্পিটিশন, কলেজ লেভেলে কম্পিটিশন, এসে লেখা হরিচাঁদ মুন্সিদের নামে, আর পুরস্কার দেওয়া হচ্ছে ঠাকুরবাড়ির একজনকে দেওয়া হবে, পরে অন্য সবাইকে দেওয়া হয়।
এই যে সিস্টেমটা করা কথা ঠান্ডা হলো, তুই মনে পাচ্ছিস যদি ওই দিন রাজ্য সরকার টাকা দিয়ে রাজ্য সরকার উদ্যোগে ওই সেমিনারটা করে না করানো হতো, ঠান্ডা হতো না। এতদিন তারা জানতো না এবং এখনো পর্যন্ত বিরোধিতা করছে। কি করবে যে পুরস্কারটা কেন চালু করা হয়েছে? না, এদের বিশেষ কি আছে, কিছুই নেই। এর এখন থেকে তুমি জানো, তোমাকে আরো বলি, তোমাকে যখন ঠাকুরের উৎসব হতো, জয় টিকিট কেটে উঠছে, এই মতুয়ার মালা দেখলে, জয়ডঙ্কা দেখলে ট্রেন থেকে নামি, পাবলিক নামাতো, তারপর টিকিটে নামি। এই যে প্রথম ঘোষণার পরে চারিদিকে জয়ডঙ্কা দিয়ে শুরু হয়ে গেল, রবীন্দ্র সদনে যখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছে, চারিদিকে বাইরে প্রায় লাখখানেক লোক, তখন এতগুলো বিল্ডিং হয় এখন মমতা যেটা করেছে, সব জয়ডঙ্কা নিয়ে হাজির, আর ভেতরে আর কত লোক সব বাইরে। এই যে প্রেস্টিজ পেল মতুয়া সমাজ, কারণ আমি দেখেছি যখনই ওরা দুইজন করেছে ওরা স্বীকৃতি পায়, অথচ নেতাজি গুরুচাঁদ যখন মারা যায় 1937 সালে, কলকাতার কফি হাউসে এলবার্ট হল, সেই হলে তার স্মরণ সভা হয়েছে। স্মরণ সভায় সভাপতিত্ব করছেন জাস্টিস জিসি গুপ্তা কলকাতা হাইকোর্টে, এবং বক্তাকে নেতাজি সুভাষচন্দ্র বসু, আরো কিছু যোগের মন্ডল বক্তা, আর মহাত্মা গান্ধী আসতে পারেনি সব মারা যাওয়ার পরে। হ্যাঁ, এইবার জীবিতকালে জীবিত আছে সে ঘটনা বলছি। এইবার মহাত্মা গান্ধী আসেনি বলে একটা চিঠি লিখে পাঠিয়েছিল সত্যস্থান মহাত্মা গান্ধী, এটা আছে। জীবিতকালে আছে, জীবিতকালে হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যখন বঙ্গভঙ্গ আন্দোলনে যোগদান করেন মতুয়ারা এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগদান করেন, চিত্তরঞ্জন দাস দেখলো জাতীয় কংগ্রেস এবং বহু লোক এর মধ্যে আছে, অথচ এই লোকগুলো আসেনি, সংগঠিত হলো ও মিট করতে গেছে, ওটা ঘটনা করে দেখো। এটাও একটা রাজনৈতিক কারণ। শোনো, বলছে গুরুচাঁদ তাকে বলছে চিত্তরঞ্জনকে, এই দেশ যেদিন মনে করবো আমার এবং জানতে পারবো এই দেশ আমার এবং আমি এই দেশে, সেদিন বুকের রক্ত দিয়ে এই দেশ রক্ষা করব, ঠিক এইরকম ল্যাঙ্গুয়েজ বলছে। তাহলে বুঝে শোনো, মুসলমানের আগে হিন্দু রাজত্ব করেছে, আমাদেরকে লাঠি হিসেবে ব্যবহার করেছে, মুসলমান এসছে লাঠি হিসেবে ব্যবহৃত হয়েছে, ইংরেজ এসছে আমরাও সেই তলেই পড়ে আছি, আমরা তো পৌঁছতে পারি। এখন তোমরা স্বদেশী করছো, রাজত্ব তোমাদের দরকার, স্বার্থ তোমাদের, আমাদের স্বার্থের কথা বলে আমরা কেন রক্ষা করতে, তাহলে আমাদের স্বার্থ। এইবার চিত্তরঞ্জন দাস জীবনে প্রথম বরিশাল থেকে মতুয়াদের একজন স্কুল করতে, তখন বলছে আমার রোজগারের টাকা আজ সারাদিন যা হবে তুমি নিয়ে যাও, নিয়ে গেল। তারপর বেঙ্গল প্যাক্ট, জাতীয় কংগ্রেসে বেঙ্গল প্যাক্ট করলো, এই বেঙ্গল প্যাক্টে গুরুচাঁদের যা কিছু ডিমান্ড ওটা অ্যাকসেপ্ট করলো চিত্তরঞ্জন দাসের জন্য। এগুলো সবই কি প্রকৃতপক্ষে সম্মান জানানোর জন্য নাকি শুধুমাত্র রাজনৈতিক কারণ? রাজনৈতিক কারণে হোক যাই হোক, ইনক্লুশন তো হলো, যেটা কখনো রমেশচন্দ্র মজুমদাররা করেনি, ঐতিহাসিকরা করেনি, যদুনাথ সরকাররা করেনি, কখন করে। এই যে হলো সেইটা উন্মোচিত হলো এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের প্রহ্লাদের। না, সেটা ওই বুদ্ধদেব ভট্টাচার্য যেটা করেছে সেটাও তো আমি বলবো 2010 সালে 11 সালে ক্ষমতা থেকে চ্যুত হয়, কারণ তারা বুঝতে পেরেছিল যে তাদের, তুমি যদি রাজনীতির কথা, হ্যাঁ, অনেক না, না, এবং তাদের ক্ষমতা থেকে চলে যাওয়ার একটা সময় তুমি রাজনীতির কথা যদি শুনতে চাও তাহলে আরো একটা আমাকে বলতে হবে। আমি ঠাকুরনগরে, আমি 8, 9, 10 এই 3 বছরের কথা বলছি। আমি ঠাকুরনগরে যদি সকালে গেছি তখন যে পরিমাণ আমার পেছনে আইডি লেগে থাকতো, বিকালে দিল্লি আছে মমতা, মমতা তখন কিন্তু দিল্লিতে, বিকেলবেলা ঠাকুরনগরে মমতা। আমি এটা 4টে ডেট আছে, সেম টু সেম 4টে ডেট আছে, অথচ সুভাষ চক্রবর্তী ঠাকুরনগরে গেছে ভোটের জন্য, মমতার কোনো হেল দোল নেই। তারপর ফরওয়ার্ড ব্লকে ঘোষ ছিল একজন, তিনি গেছেন, এটা নিয়ে হেল দোল। আচ্ছা, এইবার দুটো মাসে জানি তখন ওই সুভাষকে জানি, সুভাষকেই পাঠায়। তা আমি এটা দেখেছি যে মমতার এটা বিষয় যে আমি তারপরে অনিল সরকারকে নিয়েছি 2009 সালে। 2009-এর
বারুণী উৎসবে আমি অহিংসাটাকে প্রথম দিয়ে গেলাম, ওইটা দেখেই উনি যে বললো আগে কি প্রায় 30 লক্ষ লোকের দল, এত তেজ আমাদের, এত শক্তি আমাদের। তাহলে শুনো, আপনি যে আমাদের গল্প বললেন, এই যে ট্যাক্সি করে আপনাকে নিয়ে এসেছি, আপনি বলুন আপনার যারা চামচাগিরি করে আপনার কাছ থেকে যারা পুজো থেকে টাকা নিয়ে এই অনুষ্ঠান করে দলিতের নামে, তাহলে কাকে বিশেষকে ডাকুন, সাহিত্যিক কবি ঠাকুরকে ডাকুন, রিজার্ভ ব্যাংকে চাকরি করে জীবনে তার একটা টাকা বেরোয় না, ডাকবে সব জড়ো হয়েছে। আচ্ছা, যে সহ্য করতে পারে না, যাকে সুকৃতি রঞ্জন বিশ্বাস, সুকৃতিকে ডাকলাম, কি না লম্বা করা ফিগার, এমন একজন ব্যক্তি সুকৃতি ব্যাংকের চাকরি ছেড়ে দেশের যে খুলনা আমার যেটুকু জমি আছে, আমার ছেলেদের চাকরি দরকার নেই, আমার ছেলের ব্যবসা করি, আমি ছেলেদের কথা ভাবছি না, আমি রাজনীতি করবো, পলিটিক্স। সুকৃতিকে লোকে পছন্দ করে না, ধান্দা বাজার করে, ওকে বিভিন্ন রকম নিন্দা করে, কিন্তু সুকৃতি লম্বা করে, ও কি করে প্রত্যেকে লম্বা মোটরসাইকেল নিয়ে আসবে, বিশাল লম্বা করে দিকে টাইম বিশাল দিয়ে বয়স হয়ে গিয়ে বলছে অনিল দা বসুন, আপনি বললা তুমি তার পিছনে বসে অনিল দা তুমি পড়ে যেতে পারে, অত লোকের মধ্যে যে 4 কিলোমিটার দূর থেকে গাড়ি রাখতে হয়, তো 4 কিলোমিটার হেঁটে যাওয়া সম্ভব নয়, পুরো একদম মন্দির ঢুকে দিল। দেওয়ার পর ফেরার সময় কবিতা লিখছে, ঠাকুর নগর অমৃতের পুত্রপাল। এই কবিতাটা কলকাতা তখন সিরিজেই দেওয়া আছে, অসাধারণ আবৃত্তি করেছে, লেখাটা অসাধারণ, ঠাকুর নগর এবং অমৃতের পুত্রপাল। মানে এটা খুবই একটা অপরন্ত বিষয়, জানি না বিবেকানন্দের মতো একদম একজন মানব ধরনী, মানব ধরনী একজন বিশাল। এবার বিবেকানন্দ শব্দ তুমি অনেকবার বলছো, আমি তার সম্বন্ধে মুখ খুলি। প্রহ্লাদ রায় রিফ্লেক্ট পাবলিকেশনে বিবেকানন্দ রচনাবলী 3 খণ্ড, যখন সে ক্লাস 6 এ পড়ে তখন একবার কিনে পড়ছে, সেই খণ্ড সে হারায়নি, সে রেখে দিয়েছে, কারণ মাঝে মাঝে সেগুলো পড়ে। বিবেকানন্দ রচনা তো, অন্যেরা বিবেকানন্দ সম্পর্কে কি বলেছে এটা নিয়ে আমাদের আগ্রহ। বিবেকানন্দ নিজের লেখা যেটা আবার সেই সম্পর্কে কেমন তার ডায়েরি, তুমি সেই কথাই কেমন ব্যাখ্যা করতে আমার জন্য বিবেকানন্দ কি বলেছে এটা লিখ। বিবেকানন্দের টোটাল পড়ার পর আমার 3টি সূত্র তোমাকে দেবো, টোটালটার মধ্যে 3টি এখন দিচ্ছি। আমি মন্দিরে বিবেকানন্দ নিয়ে বলেছিলাম, যা প্রথাগত লোকে বলে আমি সেটা বলি, একেবারে নতুন কথা বিবেকানন্দ সম্পর্কে। ওই যে 1 ঘন্টা 50 মিনিটের যে মন্দির হয়েছে 2023 সালে, তোমাকে আমি বলছি যেটা, সেটা মন্দিরও বলি। বিবেকানন্দ যখন ব্রাহ্মণদের দ্বারা নিন্দিত হচ্ছে, ঘৃণিত হচ্ছে, যখন তিনি চিকাগো ধর্ম সম্মেলন করে এলেন যে আমার ভারতবর্ষে সবাই আমরা সমাজ সুন্দর, ঢোল বাজিয়ে এসছে, ঢোল বাজাতে বাজাতে যখন কলকাতা এসে নেমেছে, তখন তাকে কেউ রিসিভ করছে না, তাকে ওয়েলকাম করছে না। এবং গুরুদাস বন্দ্যোপাধ্যায় জাস্টিস এবং ভারতবর্ষের শুধু নয়, প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাঙালি ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখোপাধ্যায়ের আগে, তখন তাকে ওয়েলকাম করার জন্য সবাই বলছে, জাস্টিস গুরুদাস বন্দ্যোপাধ্যায় বলছে আপনি সভাপতিত্ব করুন, তাকে আমরা সম্বর্ধনা দেবো। বলছি কত কায়স্ত, ব্রাহ্মণ আছে তো অনেক তোলা, শূদ্রের পৌরাণজাত বংশধারা এইভাবে কায়স্ত জন্ম নিয়েছে, আমি ব্রাহ্মণ হয়ে শূদ্রের সম্মান দেওয়ার জন্য সভাপতিত্ব করবো, ডাইরেক্ট ঘোষণা। বিবেকানন্দকে সংবর্ধনা দিল মহর্ষি দেবেন্দ্রনাথ, লোকগুলো দেখে ব্রাহ্মণ, আবার পিয়া নিজেদের সঙ্গে কেউ সম্বন্ধ রাখে না, ব্রাহ্মণ লোকেরা ওই ভাই সম্বন্ধ রাখতো না। এইবার এই বিবেকানন্দের আঘাত যখন কথা তখন বলছে, এই মূর্খ ভারতবাসী আমার ভাই চন্ডাল ভাই, অমুক ভাই তমুক ভাই, সব কেটে না, এদের মধ্যে সব রয়েছে। আবার যখন এই বিবেকানন্দ কোন ব্রাহ্মণ কিংবা ক্ষত্রিয় মহারাজ তাদের দ্বারা সমাদৃত হচ্ছে, তাদের ওই সমস্ত কালচারে, তখন সে চাইছে, লেখাগুলোর মধ্যে বলছি, তখন তার ভেতরে এই বোধ জেগে উঠছে যে আমাদের প্রাচীন ভারতের বর্ণাশ্রম সুন্দর ছিল, এই যে চতুর্বর্ণ বিভাজন, এতে আমাদের সমাজের উন্নয়ন হয়, কারণ সমাজ বিভাজনকে না করা হয় তাহলে এই কাজগুলো কারা করবে, এইগুলো কারা করবে, এই বিভাজনে আমাদের সমাজের ঐতিহ্য রক্ষা হচ্ছে, এটা আমাদের অবশ্যই। প্রহ্লাদ রায় এমনি বলছে না তোমার সংঘর্ষ হয়ে গেছে, আমি শুনো দেখাবো এই আমি তোমাকে বলতে বলে ভালোই করছিলাম, আমি মন্দিরে বলিনি, চা নষ্ট হয়ে যাবে, তাই সবগুলো বলিনি।
তুমি শুনে অবাক হচ্ছে না? এটা নতুন শুনলাম আর কি, কারণ যারা প্রচার করে তারা এই লেখাগুলো অ্যাভয়েড করে। তারা কি বলে জানো? একই কথা সবাই সব জায়গায় বলে যে বহুরূপে সম্মুখে ছাড়ি কথা খুঁজিস ঈশ্বর, জীবের প্রেম করে যেই জন সেই জন সেই ঈশ্বর। বিবিধ আমাদের গীতা পড়তে বলেছেন, একদিকে বলবে যে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো, বিবেকানন্দের কথা। তারপরে বলছে গীতায় আমাদের পরম মুক্তি, এই গীতাতে যে জ্ঞান আছে কর্মযোগ, এই যোগই আমাদের দরকার, জ্ঞান যোগ এবং কর্মযোগ। পরস্পর বিরোধী কথায় পড়া বিবেকানন্দ লেখা, দুটো কথা শোনা পরস্পর বিরোধী। এই বিবেকানন্দ ভক্তি নিবেদিতা যখন এসছে দেশে, বলছে তোমাকে দরকার এদেশে, এদেশের কল্যাণের জন্য তোমাকে দরকার, সেই ভক্তি নিবেদিতাকে কি করতে দিচ্ছে? মনুসংহিতা করতে দিচ্ছে কি জানো? যেগুলো প্রাচীন ভারতে নারীকে কি করে ঘরের মধ্যে রাখা যায় সেই বইগুলো পড়েছেন। নিবেদিতা ওইগুলো গোপ্রাশা করেছে। এই নিবেদিতা যখন মহিলা স্কুল করছে, সচেতন করছে, তখন নারীর কত কত নিয়ম মেনে চলা উচিত, ওই বিঘ্নগুলোকে নিয়ম আকারে চালাচ্ছে। অগ্নি নিবেদিতা পড়তে গিয়ে সেই বিষয়ে আমি একটা বক্তৃতা করতে লেখা পড়তে পাগল হয়ে গেলাম। অগ্নি নিবেদিতা বিদেশি, তার জানা কথা না দেশে কি কি বই আছে, তাহলে তাকে কি গাইড করবে একদম সুন্দর পণ্ডিত ব্যক্তি বিবেকানন্দ। আর যারা যে পণ্ডিত ব্যক্তি তারা বলবে কি এই বইগুলো পড়ো, তাকে এমন বই পড়াছে তাকে অন্তত ভারতীয় ঐতিহ্য, ভারতীয় পরম্পরা শিখতে গেলে তোমাকে এই বইগুলো পড়তে হবে এবং এই অনুযায়ী তোমাকে দেশের সেবা করতে হবে। সেইটা পড়তে বলা কিছু মানে আমি যদি যেটা আমি যদি কাছে একটু ওর কাছে তো জানা নেই যে বিকল্পগুলো বই আছে, কিছু এটাই হিন্দু ধর্ম তো ভক্তি হিন্দু হবে, এটাই তাহলে না। আমি একেবারে বাস্তব উদাহরণ দিতে হবে। এগ্রিকালচার বিশেষ করে অ্যাগ্রোনমি করে, তারা ভার্মি কম্পোস্ট দিক, ফার্টিলাইজার দিক, ক্রপ রেসিডিউস দিক, গোবর সার দিক, যা দিক তুমি তুমি পারে করতে পারো, তুমি পারবে। এবং সেটা কিন্তু ভালোভাবে পাবলিশ হয়। এবার পাবলিশ হয়ে যাওয়ার পরে প্রথমে ডিফাইন হবে বা ফিলের একটা দিয়েছি দুটো লিঙ্ক হয়েছে, বা আইন দিয়েছি না 5 লিঙ্ক হয়েছে, ইন্ডিয়াতে গেলে 25 লিঙ্ক হয়েছে, 25 যাবে 150 লিঙ্ক হয়েছে। এটা তো বলেন এখন দেখা যাচ্ছে সেইগুলো ইংলিশের পাশে দিলে লিঙ্ক বাড়ে না। তাহলে আমরা প্রথম লিঙ্ক বাড়িয়ে গেছিলাম প্রচুর করে, এখন লিঙ্ক বাড়াতে পারছি কারণ ঢাকা হয়ে গেছে। আমার অপটিমাল পজিশন আছে। এই মানুষের প্রত্যেকটা এরকম, তুমি একটা সময় তুমি একদিকে খোলা দিলে না, মানুষ এমনভাবে লাফিয়ে মানে জোয়ার আগে যায়, আবার তারপরে তাহলে এইটা বাড়েছে খুলে গেল। যে ব্যক্তি বলছে এইগুলোর জন্য কি হচ্ছে, আমি শুধু ওইটাই বলতে চাইছিলাম যে অস্পৃশ্যতার কথা যখন আমি বলবো, যেমন চন্ডালের কথা বলবো, অবহেলিতদের কথা বলবো, তখন কেন হইচার দুজনের রেফারেন্স আসবে না আমার বক্তব্যে? আমি এত জায়গায় যে আমি 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 তো এখন জন্মেছি, আজ থেকে 80 বছর পরে আমি এই কথাটা বলছি। 80 বছর আগে একজন কিন্তু একই কথা বলেছে যে সমাজে সবাই জাতের বিভাজনের আমরা কি বলছি পাবলিশ তুমি করতে পেরেছো বা এখন চাষের স্কলারশিপ করবে না। অনেক চাষি আছে যারা গ্রামে চাষ করে, তুমি তাদের কাছে জিজ্ঞেস করে ঝিঙ্গা চাল, লাঠি চাল, দুধ চাল, ধান দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। তুমি এখনো গ্রামে গিয়ে দেখবে যে আমার এই কাজটা হচ্ছে, এখানে দারুণ ফসল এগিয়ে দিয়ে তাই ভালো হয়, যে একটা ইয়ে জানতে পারে। কিন্তু তারপর পাবলিকেশন নেই, পাবলিশ নেই। যেমন তোমার আর একটা উদাহরণ হচ্ছে পূর্ববঙ্গে মাটির গাছুয়া ছিল, গাছুয়া যারা গাছুয়া ছিল মানে কচুরি বানা ধান দিয়ে দিয়ে জলে মানে জল জমিতে সেই গাছটা পচে একটা ভেসে বেড়ায়, ভেসে বেড়ায়, সেখানে কচু ভাসমান, সেখানে বেগুন ভেন্ডি লঙ্কা সব কাজ দারুণ দারুণ। তো ফান নেই কিন্তু ওটা এখন জেনেই বলে কি ওইটা এখন ইন্ডিয়া গভর্নমেন্ট এখন আমাদের এদিন আমাদের ভাইস হচ্ছে এরকম ভাসমান কাজ করতে হবে, পুকুর তৈরি করতে হবে, সেই পুকুরের প্রস্তুতি দিয়ে সেখানে গাছ বানিয়ে সেখানে চাষ করা হবে। তাই পুকুরে মাছও হবে, মিক্স পানি হাঁসও করবে, উপরটায় গরু থাকবে, মুরগি থাকবে, আর ওখানে সবজি থাকবে। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু বহু পুরোনো কনসেপ্ট তোমাদের, কিন্তু সেটা প্রকাশ করতে পারো কোথাও কিন্তু পাবলিক যেটা বলছো রেফারেন্সটা তাহলে ইচ্ছাকৃতভাবেই করা হয়, ইচ্ছাকৃতভাবে এটা এটাতে কিভাবে চলে কিনা না। একটা মতো আলোচনা হচ্ছে কলেজ যে কোনো এক্সপার্টের এ ওর দিকে তাকাচ্ছে, ওর দিকে তাকাচ্ছে, মানে
সাইড বাই সাইড। কৃষ্ণেন্দু পাল, মসলন্দপুর বাড়ি, করোনার সময় তার পিএইচডি অ্যাওয়ার্ড হয়েছে। কোনো মতে অ্যাডামাসে সে রেজিস্ট্রেশন করেছিল মতো ওখানে কাজ করে এবং জেনুইন কাজ। তার বইটা বেরিয়েছে, বইটা পুরো 3 মাস মধ্যে শেষ হয়ে গেছে, আবার প্রিন্ট হবে ইংলিশ বই। যখন ওর রিসাবমিশন হচ্ছে, দীর্ঘদিন ধরে রিসাবমিট করতে দিচ্ছে, কারণ অ্যাডামাসে যারা ওই ডিন কিংবা অন্য যাচ্ছে সব কলকাতা বিশ্ববিদ্যালয়, যারা বিশ্ববিদ্যালয়ের লোক, কেউ গুপ্তা, কেউ চক্রবর্তী, কেউ মুখার্জিরা, ওর যে সুপারভাইজার একজন ভট্টাচার্য ছিল, সে রিজেক্ট বলে ছেড়ে দিয়ে যেত। আর একজন ব্যানার্জি ছিল, সে ওকে অ্যাকসেপ্ট করে, তাকে খুশিয়ে বলে দেখো ওর ছেড়ে তুমি তোমার কাছে রেডি করা কাজ, তুমি অ্যাওয়ার্ড কত বলো তোমার ক্রেডিট হয়ে গেল পূজা ব্যানার্জি। এইবার ও কি করলো, এক্সপার্ট হিসাবে পূজা আমার নামটা দিয়েছে, আর কয়েকজন নাম দিয়েছে। এবার আমার নামটা দেওয়ার পর সেমিনার হচ্ছে, ও প্রেজেন্ট করার পর এই যে গুপ্তা, চক্রবর্তী, মুখার্জি, তারপর যারা যারা আছে সব একযোগে অপোজ করছে, এটা কাজই হয়নি, কোনো কাজই নেই, এরকম কোনো ঘটনাই ঘটেনি। কোন বইয়ের রেফারেন্স, কোনো মডার্ন বইয়ের রেফারেন্স নেই, কোনো ইতিহাসের জেনুইন বইয়ের কোনো রেফারেন্স নেই। তুমি যে এই যে রেফারেন্স গুলো দিয়েছো, এগুলো তো আইএসবিএন দেয়া বই নয়, এই পত্রিকাগুলো তো নয় আমাদের ইসে, কোথায় বেরিয়েছে জার্নাল দিয়ে। আর প্রায় 120 বছরের যত ডকুমেন্ট সে দিয়েছে। এইবার আমি বললাম পত্রিকা প্রস্তুত করার আগে করুন, ও কি করেছে সেটা পরে বিচার। আপনারা যদি প্রশ্ন করতে চান করতে পারেন। ওকে প্রশ্ন করছে মেথোডোলজি নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, কন্টেন্ট নিয়ে করছে। মেথোডোলজি যখন প্রশ্ন করছে, নিজেরাই জানে না, বুঝছি তুমি এটা এই মেথড নিয়ে করো, এটা তোমার কোয়ান্টিটেটিভ করতে হবে, তুমি স্ট্যাটিস্টিক্স ব্যবহার করেছো। তারপর ও বললো আমি কন্টেন্ট অ্যানালাইসিস করছি। ওটা মিক্স মেথড, একটা কন্টেন্ট অ্যানালাইসিস আছে আর একটা আমি পার্সেন্টেজ বের করছি ইন্টারভিউ রিসার্চের ক্ষেত্রে। আমি স্ট্যাটিস্টিক্স ব্যবহার করি, এটা টোটাল ম্যান্ডেটরি নয় মেথোডোলজি। তাহলে এবার ওকে ছেড়ে দিন, এবার রিপোর্ট তো আমি লিখবো আর আপনাদের বলি আপনারা মেথোডোলজি ভালো করে পড়ে নেবেন। বয়স কিন্তু সবাইকে তো না করলে এখন অনেকে মেথোডোলজি বেরিয়েছে, তো অনেক রকম পড়ে নেবেন। তারপর রিপোর্টটা লিখে দেবেন পজিটিভ। আপনি পজিটিভ পাস করে দিলে ম্যাডাম, আপনারা জানেন না, যখন আপনি জানেন সাবজেক্ট এক্সপার্ট, আপনারা জানেন না, সেটা আপনাদের ফল্ট। আবার দিয়ে দেবো, কিছু জমা করলো, ইভ্যালুয়েশন জন্য এক্সপার্টের নাম দেখলো, বেঙ্গলের কেউ দিল, ও নাকি চ্যানেল করে আমাকে নিয়ে গেছে, সব আউট অফ ওয়েস্ট বেঙ্গল দিয়েছে, একটা হায়দ্রাবাদ, একটা আসাম। আসামের পজিত পালিতের কাছে গেছে, পজিত পালি ফিসটা পেয়ে বলছি বলা আরে মতুয়া একটা এসছে আমার কাছে, বলো কি করবো। আমি আমার ফোন করছি কেন, আমার কাছে না, তো তোমার নাম না, কিন্তু মতুয়া তুমি যা বলো, তাহলে রিপোর্টটা তাদের করবে। বলছে ঠিক আছে, একসাথে লোক আছে হায়দ্রাবাদ যার কাছে গেছে, সেও ফোন করেছে, সে নন বেঙ্গলি মানে তেলেগু, আর জানি মতুয়া আমি কাজ করেছি। বলছে মতুয়া, মতুয়া আমার কাছে না, ও রিপোর্ট পাঠিয়ে পজিটিভ রিপোর্ট এসে যাওয়ার পর রিপোর্ট এসে গেছে 3 মাসের ওখানে অ্যাওয়ার্ড করাচ্ছে। সুপারকে বললাম তুমি টেনে বের করো রিপোর্ট, বের করে ওকে অ্যাওয়ার্ড করি। অ্যাওয়ার্ড দিলে কাকে ডাকবে ভাই বাকি প্রদীপ পালকে গেছে, ওই তো বলে দিলাম এই ম্যাডামটা কেমন। ও কি আগে মতুয়ার বিরুদ্ধে বললো, তারপর ব্রাহ্মণদের পক্ষে বললো, বলার পর চারিদিকে সমাদর বিশাল পেয়ে গেছে, স্যার স্যার ঠিক আপনি এসে একদম বাজে একটা কাজ হচ্ছে, রিজেক্ট করতে হবে। বলছি আমি তো ইভালুয়েশন করেছি, অসাধারণ কাজ হচ্ছে, আপনি তো ইউনিভার্সিটির আগে এরকম অসাধারণ কাজ হয়নি, এমন কি ইউনিভার্সিটি তো হয়, ঠিক আছে এই হচ্ছে মতুয়ার পজিশন। আমাকে দেখা কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা মতুয়া কাজ পারবে করাই একটাও না, মানে যখনই প্রপোজাল জমা পড়ে রিজেক্ট যাদবপুরে একটাও হয়, রবীন্দ্র ভারতীতে রিজেক্ট হয়েছে, একটাও হয়। কল্যাণী তো 2টি হয়েছিল, ওই 2টি কথা বললাম, আর আমারটা আমি 3টে কল্যাণীতে, আর আমি এখানে স্নিগ্ধা মুখার্জি, বসন্ত মুখার্জি বউকে মতুয়া সঙ্গীত নিয়ে পেয়েছিলাম।
আর রিসেন্ট বম্বে ইউনিভার্সিটিতে একটা হচ্ছে, তারপর দিল্লিতে একটা হয়েছে, মধ্যবর্তী এখন হচ্ছে। দেখো আউট অফ ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু এই বিষয়টাকে এতটা খারাপ দিকে দেখে না, তারা মনে করে সোশ্যাল সায়েন্সে একটা বিষয় হোক। কিন্তু আমার এখানে এরা জানে বলেই এরা সব জ্ঞানে কাটে, এরা জানে বলেই সব জ্ঞানে কাটে। কারণ যে কথাগুলো প্রথমে লেখা আছে সেই পাগল হয়ে যাবে। অর্থনীতি, রাজনীতি, বিদ্যা কিংবা মানে উচ্চ হিন্দু জুড়ে বসে আছে সবখানে। কেউ মানবে এটা? সহ্য করবে? বলো তুমি। আমার কাছে এই একটাই কোশ্চেন থাকে যে উচ্চ নিম্নটা কেন এই ভাবে হলো কি করে? তো তুমি জানো না এটা? আমি এগ্রিকালচার বদলে কদিন সোশিওলজি পড়তে হবে, সোশ্যাল সায়েন্স। এটা হলো কি না আমি আরে সমাজের মধ্যে তুমি কোন সংবিধান পড়েছো? তাহলে এইসব প্রশ্ন আমাদের কাছে করে শর্টকাটে জ্ঞানী লাভ হতে চেও না, এই বলবো তুমি পড়তে হবে। এই যে বিভাজনটা না থাকে, দেখো বিভাজনটা যদি না থাকে, এই যে সবাই তো বলছে বিবেকানন্দ বলছে। হ্যাঁ বিভাজনটা যদি এই যে এটা প্রকৃত বিভাজনটা যদি না থাকে তাহলে সবাই যদি সমান হয়ে যায় তাহলে বলে যেমন জলেরও প্রবাহ হতে গেলে উচ্চ নিচের দরকার হয়, তাই তো? আমি বলছি জলেরও প্রবাহ হতে গেলে উচ্চ নিচের দরকার হয়। বলছে অর্থনীতিতে এই উচ্চ নিচের এই যেটা দরকার, তলটা দরকার। কেন? অর্থনীতিতে তোমার যদি একটা যদি নিম্ন আর একটা উচ্চ, এটা যদি না থাকে, শোষক না থাকে, অর্থনীতি শোষিত না থাকে, তাহলে এই যে চল হবে না। আজকে না আছে সত্যি না 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 আমি আমার কোশ্চেনটা হতে পারি না, ওটা বুঝতে পারি না। আমি তোমার প্রশ্ন আমি জানি, না জানো না আমার কোশ্চেনটা আমি জানি ও যেটা উত্তর দিয়েছে সেটা আলাদা। না ওর কোশ্চেনটা আমি বলছি সোভিয়েত ইউনিয়নের যে ভেঙে পড়া, না আমার কথা শুনো না সেখানে তো সাম্যের কথা বলা হয়েছে, না, আমার প্রশ্নটা কিন্তু শোনো। আমার মনে হয় সাম্য জিনিসটা মনে হয় না তুমি কি পড়েছো? তুমি কি নিজে ওই রিপোর্টগুলো জানো? না, আমার কোশ্চেনটা শোনো ওই সোভিয়েতের ভেঙে পড়ার কারণ হ্যাঁ, আপনি- তুমি সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার কারণ আর সোভিয়েত ইউনিয়নের সোশ্যাল সিস্টেম তুমি কি নিজে পড়েছো না দেখেছো, নাকি লোকের এই না দেখিনি, কিন্তু সেটা মানে না, আমার কথা শোনো না, আমার ব্যাখ্যা কোশ্চেনটা করে হচ্ছে যদি যে- ছড়িয়ে মনে হয় কারণ বললাম না বুদ্ধি ব্যাগের। আমার কোশ্চেনটা হচ্ছে যে নিচু নিচুটা কাকে যেটা বলে ধর্ম প্রপার্টিস জলে এটা মানছি আমি তো মানি না। ওটা না ওটা মানতে হবে না 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 আমি বলছি যে এই উঁচু নিচু থাকলে প্রপার্টিস একটা এটা মানতে হবে। প্রবাহটা হয় না হলে প্রপার্টিস কিন্তু কিন্তু শুনো, কিন্তু তুমি দেখো এই যে জলটা এইটা উঁচু এটা নিচু আছে হ্যাঁ কালকে আমি একটু বেশি নিচু হতে পারে জলের মেন ধর্ম সমুচ্চশালিতা। তারপর শোনো না জলের মেন ধর্ম সমুচ্চশীলতা। গতিশীলতা হারায় তো, আমার প্রশ্নটা স্থিরতা আসে। তুমি শোনো না প্রশ্নটা শেষ করে তাও উত্তর দাও না তাহলে আজকে একটু উঁচু আছে বলে দিন জল যাচ্ছে যাচ্ছে কালকে তো কোনো না এটা হয়ে যেতে পারে তাতে আমার কোনো আপত্তি নেই। হতে পারে না বলো হতে পারে আমি ও এই নিশ্চয়ই হতে পারে। এত মাস্টার আমি যে গতিশীলতা নিশ্চয়ই হতে পারে। যদি হতে পারে তাহলে তুমি আজকে সমাজের ক্ষেত্রে উঁচু নিচু বলছো ব্রাহ্মণের ছেলে হয় ব্রাহ্মণই হয় আরে কার্তিকদা যেটা বলছে গতিশীলতার জন্য, আর তো সে কখন ইসলাম ছিল? গতিশীলতার জন্য অসাম্যের প্রয়োজন। এই অসাম্যটা জলের নয়, এই অসাম্যটা হচ্ছে লেভেলে। জল একই লেভেলেই প্রবাহিত হয়, সমুচ্চশীলতা বজায় রেখে প্রবাহিত হয়। কখনো জল বলে না এক হাঁটু নিচু হয়ে গেলাম আমি চলছে। জলের তলদেশে যে ভূমিরূপ তার নিম্নগামিতার জন্য জল নিম্নগামী হয়, কিন্তু এইটাই তো বলছি জলের সমুচ্চশীলতা সেম থাকে। সেম থাকে সে তো ঠিকই তো বলছি জায়গা ভিত্তিক এসে অটোমেটিক্যালি হবে ওটা না অর্থনীতিতে যে আজকে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখো, না তুমি রাজি বলছিস আজকে যদি সকলে, আমি একটু কথা বলছি, সকলের যদি সমান অর্থ হয়, হুম। সমস্যা কি তাতে? তাতে সমস্যা কি যেটা বল? তোমারও সমান অর্থ, আমারও হবে না কারণটা শোনো তুমি কারণটা শোনো না আইডিয়ালি আমরা চাই না কোনো আমরা চাই না বলি তাই না। আমরা চাই আমাদের এই আমরা এই সামনেটা চাই। এটা তুমি শোনা কেন ভালো তুমি শোনো না এই যে তোমার নিজের সমাজ এবং ভূমিরূপ পৃথিবী পৃথিবীতে তো তোমার ভূমিরূপ আলাদা আছে তুমি যখন আমাদের এগ্রিকালচারটা হয় তুমি একটা হাইল্যান্ডে বসবাস করছো হাইল্যান্ডের কাল্টিভেশন তখন এই লোল্যান্ডের কাল্টিভেশন এক হবে না তুমি এখানে ধান চাষ করতে পারো এখানে ধান চাষ করতে পারো বাট প্রোডাক্টিভিটি অ্যান্ড আদার ক্যারেক্টারিস্টিক্স তাই এই যে আমি একই ধান এখানে এখানে যদি ক্যারেক্টার আলাদা থাকে এটা কি হয় ক্যারেক্টার আমার সেম হয় না হচ্ছে কাজ নাই ভূমিরূপের জন্য
তো পৃথিবীতে সব জায়গায় উনি আজকে এখানে মুসলিম যে কোনো জায়গায় লোক এখানে বসবাস করবে, তার সামাজিক জীবন, তার যেমন তো অসম্ভব কথা, প্রাকৃতিকভাবেই তো অসম্ভব হয়ে যাচ্ছে। আছে তো তুমি এটা বলছো। এগুলো ঈশ্বরের দ্বারা সৃষ্টি তুমি তাহলে তাই এবার শোনো এই পয়েন্টটা এখানে মুসলিম পয়েন্টটা শোনো, তাহলে কি হচ্ছে যদি এরকম হয়ে থাকে, তার মানে এই ধানটা তুমি কালকে এখানে চাষ করতে পারি, তো ভালো ধান হয়ে যাবে। তাহলে তোমার এই ভালো ধানটা এখানে করলে খারাপ হচ্ছে, এখান থেকে এখানে ভালো হয়ে যাচ্ছে, এটা তো তোমার পরিবর্তনশীল, তোমারটা কেন পরিবর্তনশীল নয়? তুমি ব্রাহ্মণকে ব্রাহ্মণই বলতে হবে। এইটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই যে ব্রাহ্মণের সাবজেক্টের পরিবর্তন হতেই পারে, কিন্তু আমার এই যে ধর্ম, এই ধর্মের পরিবর্তনটা হবে না যদি গতিশীলতা যদি বজায় রাখতে হয়। আমি বলতে আজকে যারা তথাকথিত ভাবে আমরা তাদেরকে বলি অস্পৃশ্য বা সমাজে দলিতরা যদি আজকে যদি স্থানে উঠে আসে, ব্রাহ্মণ বলে দাও তুমি, ব্রাহ্মণরা যদি ওই স্থানে চলে যায়, চলে যায়, তাহলে গতিশীলতা বজায় থাকবে, মানে থাকা উচিত, থাকা উচিত। সেটা কিন্তু আছে। তুমি আমাকে উদাহরণ দিতে পারো, আমি ব্রাহ্মণে আমি নিজে দেখেছি, আমার পাশের বাড়ির লোকটা কিন্তু সমান হয়ে গেলে কি আসবে? সমান হয় না, কোনোদিন হবে না, কোনোদিন আমার কথা বুঝতে পেরেছি। সমান হবে না। এই যে আমি বলছি ওই সাম্য, যে সাম্যের কথা, অনেক সাম্যের কথা আমরা বলি, অলিক সাম্য নয়, অলিক সাম্য নয়। সেই অলিকটা কেন জানো? জায়গা আমরা এই অলিক কথাটাকে জোর করে আরোপ করে কি যাতে ওই সাম্য তুমি না চাও, না করো, আগে তোমাকে নেগেটিভ অ্যাপ্রোচ দিই। কিন্তু সেই সাম্য, ওই সাম্যটা সকলের এক অর্থ, তুমি আগে সকলের এক সুযোগ। শোনো, এটা সময় এইটা নয়, অর্থ দিয়ে দেবে, তুমি যেটা বলছো এটা নয়, ওটা যে কমিউনিজম যেটা বলছে, তুমি যেটা বলছো ওটা নয়। কমিউনিজমের সিস্টেমটা শোনা হবে। 10টা পরিবার জন্মেছে, প্রত্যেকের পরিবারের গভর্নমেন্ট কন্ট্রোলিং, সমস্ত সম্পদের বলো, খনিজ বলো, ভূমিজ বলো, সব গভর্নমেন্ট কন্ট্রোলিং। এই গভর্নমেন্ট মানে কিন্তু একমাত্র নয়, রিপ্রেজেন্টেটিভ অফ পাবলিক। আচ্ছা, এইবার এর সন্তান কোন দিকে পড়াশোনা করবে, এর সন্তান কোন দিকে কি পড়াশোনা করবে, তাদের শৈশব থেকেই তার ঝোঁক অনুযায়ী, ঝোঁক নট ব্রেন, ঝোঁক অনুযায়ী সেই দিক, কারণ আমার দেশে কোন কোন দিকটা আগে সার্ভে করা আছে, কোন কোন দিকটা মিলিয়ে আমার দেশ সার্বিক দিক থেকে, সেই সব দিকে আমার কতগুলো লোক লাগবে, সব লোক, অর্থাৎ কেউ বেকার থাকবে না, কেউ এক্সট্রা ফেসিলিটি পাবে না, ওর দেশের জন্য যেটুকু কাজ সে করবে। যার হেলথ চেকিং এর কাজ টাইমলি সে প্রত্যেকটা লোকের হেলথ চেক করে আসবে। এর জন্য এই নয় যে কবে ডাক্তারকে যাবে, ভিজিট দেবো, গল্প না। যার যে ডিউটি, অর্থাৎ ইঞ্জিনিয়ারের যে কাজ, তার যে ডিউটি সব কিছু চেক আপে টাকা, মানে এই নয় কবে ভাঙলাম কি দৌড়ালাম। এটা হচ্ছে আমি এটাই বলছি, এই সিস্টেমের সুবিধে শোনো, এই সুবিধে এটা শোনো, এই সিস্টেম কোনো ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট নেই, ব্যক্তিগত টাকা পয়সার কোনো গল্প নেই এর মধ্যে। তোমার প্রেস্টিজ আছে আলাদা আলাদা, সব মানুষের প্রেস্টিজ। এইবার শুধু অস্পৃশ্য, ঘৃণিত, বাথরুম সাফ করে এইটা থাকবে না। ওই যে ওইখানে বাথরুম সাফ করছে, সোশ্যাল লাইফে দেখা গেল সে বড় ক্লাবের প্রেসিডেন্ট, সেটাই না, এটা হতে পারে না। আবার সোশ্যাল সিস্টেমে এইবার এই জায়গাটা ইগোতে লাগে। ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম থেকে যারা ভিতরে এসছে, যারা এত মাধ্যমে ধনী, বাবু, জমিদার, উচ্চপদস্থ, তাদের খারাপ লাগছে যে আমরা মনস্পতি ছিলাম, হঠাৎ মাঝারি লেভেল কেন হয়েছে, এটা মধ্য মেধা হচ্ছে, এটা খারাপ হচ্ছে। এই প্রচার যখন চালাচ্ছে, তুমিও কোথাও বলেন তাই তো এটা খারাপ হচ্ছে, তাই তো আমি তো চাইলে আমার যোগ্যতা বিশাল টাকা নিতে পারি, এই করতে পারি, তাহলে আমার তো বোধহয় ওরকম মধ্য মেধা এটা আমি চাই না। এইটা হচ্ছে না বোঝানোর জন্য সিস্টেম দেখা, এই সিস্টেমটাকে করা সোজা নয়। এই সিস্টেমটাকে যদি আমরা এই যে রাজত্ব আছে, এই রাজত্বের মধ্যে সিস্টেম করতে পারবো না, ওভারঅল আমাকে চেঞ্জ করতে হবে। এই ওভারঅল চেঞ্জ করার জন্য যেটা সোভিয়েত কল্পনা করি, তুমি যে শোনো, তোমার সঙ্গে আমার সঙ্গে পার্থক্য হচ্ছে, আমি লটারি লিখতাম, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়াটা দৈনিক খবরের কাগজ পড়লে তখন পড়ছে, অল্প বয়সে পাকা। সোভিয়েত ইউনিয়নের যাবতীয় বইপত্র তখন পড়ছে। এইবার গ্লাসনোস্ট টেস্ট পরীক্ষা, গর্বাচব এসে গেল তখন, জর্জ ডব্লিউ বুশ প্রথম যেটা, সে তখন আমেরিকার প্রেসিডেন্ট, সে বারবার বলছে সমাজতন্ত্র ব্যর্থ,
সমাজতন্ত্র মানুষকে বন্দী করে রেখেছে। সমাজতন্ত্র ব্যক্তিগত সম্পত্তি তৈরি করতে দেয় না, সমাজতন্ত্র সম্পত্তি উৎপাদনে ব্যাহত করে, সমাজতন্ত্র এটা করে ব্যাপার। এই বলে ওদের যে ছোট ছোট দেশগুলো যুক্ত হয়েছিল 1917 থেকে ধীরে ধীরে যুক্ত হয়েছিল, তাদের মধ্যে যারা বিভাজন তাদেরও তৈরি, ওদের মধ্যে যারা রাজা ছিল, পুরনো যারা ছিল, তাদেরকে ফেসিলিটি দিচ্ছে। আর গর্বাচরকে বলুন তোমাকে নোবেল শান্তি, গর্বাচরকে শান্তিতে নোবেল দিল, আর বলছে আমার চাই উদার নীতি, আমাদের পশ্চিমে জানলা খুলে দাও। এই যে পশ্চিমে জানলা খুলে দাও, আর বিরোধী গোষ্ঠী কি যারা সাম্যবাদের বিরুদ্ধে সমান অধিকার চায় না, বুড়িগুড়ি কি এক হয়ে গেল, তারা কি করলো, এর প্রশাসক এক একটা রাজ্যে আজারবাইজান বিভিন্ন তাদের যারা প্রশাসক ছিল তাদেরকে নিষ্ঠুরভাবে প্রকাশ্যে মিথ্যা অলঙ্কিত করে হত্যা করেছে। পরবর্তীকালে যখন দেখছে কমিশন গঠন করে বলছে খুব মিথ্যা খুন করা এটা কিছু করার নেই, মিথ্যা। এইবার আমি তোমায় বলি, এই যে রিপোর্টগুলো আমি যে কটা দেশ, তাদের 6টা দেশে কাজ করেছি, 6টা দেশে, কিরগিজস্তান, কাজাখস্তান, আজারবাইজান, এরকম 6টা দেশে কাজ করেছি। আমি নিলাম বিফোর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1930 থেকে নিয়েছি 1990 পর্যন্ত একটা টার্ম, 89 তে লেগেছে, 89 পর্যন্ত টার্ম নিয়েছে, আর 89 থেকে 2019 পর্যন্ত টার্ম নিয়েছে। এই যে 89 থেকে 2019 রোড দুর্ঘটনা হচ্ছে, সুইসাইড বাড়ছে, মনোরোগ বাড়ছে, পতিতাবৃত্তি বাড়ছে, তারপর আর কি হচ্ছে, এই যে রোগগুলো অর্থাৎ ফ্রাস্ট্রেশন থেকে আসছে, গ্লোবালাইজেশন। না গ্লোবালাইজেশন তো পরে ভেঙে যাওয়ার পর, তারপর সোশ্যাল সিকিউরিটি কোনো কিছু নেই। না থাকার জন্য এইগুলো থেকে আমরা কি আছে চাকরি হবে ফ্রাস্ট্রেশন ভুগি, তো পশ্চিমায়ন বলছে। হ্যাঁ, এইটা এবার সরকারের কোনো দায়িত্ব নেই, এবার এইগুলো চরম হয়ে যাচ্ছে। আর তার আগে বলতে এই ডেটাগুলো দেখছি, মানে হেলথ চেকআপে, হেলথে সাইকিয়াট্রিস্টের কোনো জায়গা ছিল দরকার, মানে মনোরোগ নেই, তার সবই ব্যস্ত থাকছে কাজ এবং তার বিবাহ জীবন এবং তার কালচারাল জীবন একটা ছিল, এডুকেশন জীবন সবই ছিল। এইবার এটা গেল। আর সবচেয়ে বড় কথা ক্রিমিনাল যে অ্যাক্টিভিটিস, সেটা তার আগে বেশিরভাগ ক্ষেত্রে 0.001%, আর তারপরে ক্রমশ বাড়ছে। প্রথম বছর 3%, তারপর বছর 10%, 20%, এরকম বাড়ছে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এইটা দেখার পর আমার মনে হলো তার মানে গর্বাচর এই যে গল্প দিয়ে নোবেল মানসিকতা তখনই আসবে যে আমি ওর থেকে বড় হতে চাই। এইবার গর্বাচরটা ওপেন করে দিল, নোবেল দিল, যেই ভেঙে টুকরো করে দিল, গর্বাচরের অস্তিত্ব শেষ। গত বছর মারা গেছে গর্বাচর। আমি মানে আমেরিকা যাওয়ার তখনও ছিল বেঁচে, মানে আমি দেখা করতে চেয়েছিলাম গর্বাচরের সাথে, কিন্তু তার সঙ্গে খোঁজই রাখতে চায় না। আমাকে দেখালো নিউ ইয়র্কে ওই যে হাডসন নদীর মাঝখানে একটা দ্বীপের মতো আছে, বেশ কিছু ওদের গাছ ভবনে, বলছে এই বৈঠকে জর্জ বুশের সঙ্গে এইখানে বৈঠক করে গর্বাচর তখন চুক্তি করে নীতি আমেরিকার তখন জীবিত, এইখানে চুক্তি করেছে। গর্বাচর লাস্টে যখন কেটে কি করছিল, ওখানে কেউ তাকে চেনে না, একটা কলেজে গিয়ে পড়াতো, ওর মধ্যে একদিন তাকে ঠিকঠাক জীবন দেখাচ্ছে। কিন্তু শুধু কি উনি দায়ী, মানে দায়ী তা নয়, মানে উনি একটা হাত আর কি। ওদের মধ্যে বিশৃঙ্খলার যে ওই যে ব্যাপারটা আমি বললাম, এই লোকগুলো অপেক্ষা করছে, এই লোকগুলো অপেক্ষা করছে কবে ক্ষমতা হোক। ঠিকভাবে পশ্চিমবঙ্গে জমিদারের বাচ্চা, বাবুর বাচ্চা, যারা জমিগুলো এস্টেট ছিল বর্গা করে নিয়েছে, সবাইকে বর্তন করেছে, জমি সংস্কার করেছে, তারা অপেক্ষা করছিল কবে করে কবে। তোমাকে বলে দিই, এই যে রিসেন্টলি যে ল্যান্ডের যে রেকর্ড দেখো অনলাইনে, বর্গা এস্টেট কোনো জমি নেই, কারণ ওগুলো অনলাইনে চেঞ্জ করেছে। এরা কি করছে, এইসব ব্যক্তিদের কাছে কিছু নিয়ে করে দিয়ে আবার বিক্রি করতে কোটি কোটি টাকা মারিয়েছে। বহু লোকের জমি রিটার্ন পেয়ে গেছে। বর্গা রেকর্ডগুলো সব বাতিল হয়ে গেছে, বাতিল না, ডিলিট করে দিয়েছে। রেকর্ডে দেখছে যে নেই, রেকর্ডে বর্গা কথাটা নেই, অনলাইনে আর পুরো বাচ্চা নেই। অথচ নিয়ম হচ্ছে বর্গা কথাটা কখনোই মানে ই করা যাবে। বর্গা তার নামে রেকর্ড হয়ে আছে, যখন তুমি যতই জমি কেন বর্গা কথাটা লেখা থাকবেই, মানে যে অ্যাকচুয়ালি যে আগের যে মানি, বুঝতে পারছো? এই কেস। আর তুমি যেটা আমি এই কাজগুলো করেছি রিসেন্টলি ভিয়েতনামে গিয়ে চার্টিং প্রোগ্রাম, চার্টিং প্রোগ্রাম পাবলিকে বলছি ভাই,
কারণ আমি যেখানে যাই এই ডেটাগুলো আমি কালেকশন করি, কারণ আমি ওরকম নয় যে আমি যেটুকু ভিআইপি ট্রিটমেন্ট পেলাম নিয়ে চলে যাবো না। তোমার ভিয়েতনামের অভিজ্ঞতা বলি, একটা ভিকারি এলাকা আমি না হয় 4 দিন প্রোডাকশন ছিলাম, 4 দিন করলাম, বিনাশি ঋতুকে নিয়ে গেছে, বিনাশি ঋতু বুঝলেন খুব মমতার কাছে লোক তৃণমূল বা বিশাল মমতা বিলকে হচ্ছে কাকে জিজ্ঞেস করি, তারপর কারিগর হচ্ছে আচ্ছা গ্রাম কোথায়, অলরেডি গ্রামে আছে বলছে যে শহর হোচিমিন সিটির সাথে কোনো পার্থক্য দেখছে না। পার্থক্য আপনি তখন দেখবে যদি ডেভেলপমেন্টের টাকা শহরের জন্য এইটুকু বরাদ্দ, গ্রাম উন্নয়নের জন্য এইটুকু বরাদ্দ যদি হয় সেই টাকা মেরে শেষ হয়ে যায়, কিন্তু যখন শহরের গ্রামে একই রকম প্রতিটা নাগরিকের জন্য সমান অধিকার সমাজতান্ত্রিক ভাবে তারা করে, তাহলে আপনি আলাদা পার্থক্য করতে পারবেন না। কারণ তুমি বলছো যে সমাজতন্ত্রের এখন ভিয়েতনাম সবচেয়ে বড় স্টেপ হতে লাগে, আরো স্টেপ হতে লাগে। ভিয়েতনাম দুটো চলছে, একটা হচ্ছে ওই সমাজতান্ত্রিক কমিউনিজম, আর একটা উদার অর্থনীতি, দুটোকে মিক্স চালাচ্ছে। মিক্স চালানোর জন্য সেখানে একটা কন্ট্রোল রেখে পাবে। ধরো আমার মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতা, আমি এত বড় শপিং মল আমার ছোট, এত বড় বিল্ডিং, এত সুন্দর, আমি ওখানে হ্যানয়, হোচিমিন, তারপর একদম এই দুটোই বড় শহর, আর বাকিগুলোতে দেখেছি যে শপিং মলগুলো বিশাল বড় শপিং মলগুলো তুমি ঢুকলে বুঝবে এটি বিদেশি বিনিয়োগ, ওদের দেশি বিনিয়োগ না, কন্ট্রোলিং আছে ওদের। নিয়ম হচ্ছে শপিং মলের প্রতিটা শপিং মলে আমি একটা প্রশ্ন করলাম, প্রতিটা শপিং মলের 5 তলাতে অপেরা হাউস থাকে। 5 তলা মানে কত বড় শপিং মলগুলি, একটা অপেরা হাউসে প্রোগ্রাম আমাদের দেখিয়েছে, আর বাকিগুলোতেই প্রোগ্রাম দেখি 5000 দর্শক একসঙ্গে বসতে পারে। এবং অপেরা হাউসটা এমন সুন্দর সাজানো, স্টেজ থেকে শুরু করে সমস্ত যা আমাদের ভারতবর্ষে একটা পুনে ফিল্ম সিটি, মানে এই যে যা কিছু আমাদের দৃশ্য ছবিগুলো দিয়েছি ফেসবুকে, ওগুলো লাইটিং মনে হচ্ছে এই দৃশ্যগুলো, এই যুদ্ধের দৃশ্যগুলো, পেছনে যে স্ক্রিন আছে তা না, পেছনে স্ক্রিনে ওই লোকগুলো মিউজিশিয়ান বসে রয়েছে, কিন্তু যখন ওই লাইটগুলো ফেলছে তখন ওই মিউজিশিয়ান দেখতে পাচ্ছি না, তখন দেখতে পাচ্ছি আর বুদ্ধের মূর্তি, তখন দেখা বুদ্ধের ছবি ধ্যান করছে, কিন্তু নইলে এই সব চলছে কলকারখানা, সোনে মানুষ আমেরিকা সেখানে যুদ্ধ এসব, এটা কত মানে আধুনিক করছে না লাগিয়ে। আর আমি বললাম কালচার একটা কি ডেভেলপমেন্ট, এটা কিন্তু সরকার নিয়ে, এই যে কালচার তুমি চাইলে উদ্যম নিতে হবে না, অথচ এই ভিয়েতনামে সেক্স ইন্ডাস্ট্রি আছে। আচ্ছা আমি খোঁজ দিলাম, থাইল্যান্ডেও আমি গিয়ে খোঁজ দিয়েছিলাম, যেমন থাইল্যান্ডের থাই নাগরিকদের কঠোরভাবে নিষিদ্ধ সেক্স ইন্ডাস্ট্রিতে যোগদান করা থাই মেয়েদের। অন্য দেশের মেয়েরা ওখানে এসে তারা ভাড়া নিয়ে বিজনেস করে হোটেলে বিভিন্ন জায়গায় করে তারা ফিরে চলে যায়। ভিয়েতনামে ঠিক না, যারা ব্যাংককে এসে যারা থাকে তারা থাই নাগরিক নয়, হ্যাঁ কোথায় কারণ এরা বেশিরভাগই আমি বলি তোমাকে আমেরিকার কিছু দেশ আছে, মেক্সিকো, তারপর আরো কিছু দেশ আছে, সেই সব দেশে তো দেখে মেক্সিকান বলে মনে হয় না। না সুন্দরী আছে অন্য দেশে, আরো কিছু দেশের আছে, কিন্তু থাইল্যান্ডের ওদের মুখগুলো হতে পারে কাম্বোডিয়া, হতে পারে এইবার লাওস, হতে পারে। এইবার আমি বলছি ভিয়েতনামেও তাই, ভিয়েতনামে নিজেদের লোক প্রকৃত এবং ভিয়েতনামে নৈতিকতা মানে হোটেলের কোয়ালিটি বকশিস দিয়েছে, এত পরিশ্রম আছে তুমি জানো না। আমি যাচ্ছি তো এটা মানে ভিআইপি নয়, যখন আমি একা ঘুরতে আসছি ব্যাগগুলো হোটেল ওখানে বসেই অনলাইনে বুকিং করেছি। শোনো ভিআইপি হোটেল, আমরা যে 5 স্টার হোটেল ছিলাম তার সাথে হাই ফাই হোটেল, এইবার আমি বুক করেছি কত পার ডে 750 ইন্ডিয়ান, 750 ইন্ডিয়ান। আচ্ছা করার পর 750 ইন্ডিয়ান মাত্র, এবং হচ্ছে 500। ওই কারণেই আজকাল এত টুরিস্ট ওখানে যাচ্ছে, যে টুরিস্টটা অনেক টুরিস্ট তো জানে না, যারা এজেন্সি এসে ওরা এগুলো জানে, ওরা তো জানে বিশাল খরচ। এইবার আমি বিনা সিভিক করে গাড়ি কোনো গাড়ি হোটেল নয়, 42 তলায় রাজকীয় ভাবে সাজানো ওয়েলকাম করে নিয়ে যাচ্ছে,
ওই গাইড সমস্ত কিছু করে গাইডেড করে ওই ঢোকা একটা ভুল করে গেছি চিন্তা করছে বাংলায় না আগে যখন কোথায় বুঝে না শুরু কর আগে গিয়ে তো দেখি তারপর না এগুলো তারপর তখন দিই শুধু বুক করেছি এবার যাওয়ার পর যখন দেখলাম আচ্ছা আমি একটা রুম বুক করেছি রুমগুলো কেমন শোনো বড় বড় দুটো বেডরুম ভিডিও করেছি ভিডিও শোনো বড় বড় দুটো ওগুলা ফেসবুকে দিই বড় বড় দুটো বেডরুমে ডাবল বেড প্লাস আরো এক্সট্রা বেড রাখা আছে আচ্ছা সামনে বারান্দা কিচেন টয়লেট তারপর ড্রয়িং রুম এটা সব মিলিয়ে 750 আমি ভাবলাম ফ্যামিলি টুরে আসে দরজা করা তো আমি জিজ্ঞেস করলাম বলছি আমাদের একটা হোটেলের রুম আর কতজন থাকে ওই যে এক্সট্রা বেড আছে কি নাও এটা আমাদের ভিয়েতনামে ভিয়েতনাম তো ওখানে ঘুরে একেবারে এটা আছে এটা আর এই গেলে হবে না, ওরা কিন্তু বেশি পয়সা খেয়ে শোনো শোনো এটা সাউথে একদম যেখানে ওই চীন সাগর এটা দক্ষিণ চীন সাগর আমি সেখানে যে বুংতাও বুংতা একদম দক্ষিণ পূর্ব গেছে দক্ষিণের কথা বলছি বলছি বিনেরও নিচে হ্যাঁ একদম নিচে দক্ষিণে কম্বোডিয়া যেখানে মিশেছে একদম কি বর্ডার একদম সমুদ্র আর ওইখানে বিশাল বড় বড় বিল্ডিং সব ভাড়া কম এরকম আর বলছে কি এটা উইকেন্ড হলে কত শনি রবিবারে বলছে উইকেন্ডে হলে এটা ডবল হবে কত 1500 টাকা আরে তুই 15,000 টাকা নিল না এত বিআইডি সিস্টেম আচ্ছা এসি ওই তুমি ড্রয়িং বলো কিচেনে বলো এসি লাগে যে বেডরুম তো আছে কিচেনে আছে কিচেনের সরঞ্জাম সবই আছে তুমি আনো রান্না করে খাও তোমাকে ওদের হোটেলে খেতে হবে না। এইটা কি অন্য দেশের নাগরিকদের জন্য সেম নাকি এটা শুধুমাত্র বিদেশিদের জন্য? ওদের জন্য আরো সস্তা বাবা আমাদের জন্য আচ্ছা কি তো ভাবছো কি মানে আসলে ভিয়েতনামটা খুবই সস্তা দেশ। ওদের জন্য আরো সস্তা শুধু জলটা ক্রাইসিস জলটা মানে বেশি দাম, জলটা বিশাল দাম জলটা হচ্ছে 20,000 ডং হাফ লিটার 20,000 ডং মানে ভারতীয় প্রায় কত 40 টাকার উপর 80 টাকা 80 টাকা 500 80 টাকায় 500 অনেক কোম্পানি জল বিক্রি করে কিন্তু জল এমনি পাবে না এমনি তুমি স্নান করার জল আছে যথেষ্ট রান্নার জল আছে যথেষ্ট কিন্তু পানীয় জল ছাড়া ডাব হয় না ডাব নারকেল ডাব হয় না ডাব নদী, ওরে বাবা ডাব তুমি খেতে দেখবে তোমার কেমন করে খাবে তোমার খেলে কিন্তু হ্যানয়ের ওখান দিয়ে তো নদী আছে, অনেক নদী আছে তো তা নদীর জল তো আর করে করছে কিন্তু আমি বললাম রিফাইন করতে পারছে না শোনো পরে শোনো বলে এই জল প্লাস্টিক হতে স্নান করার জল রান্নার জল আসছে কি করে? কিন্তু জল ওরা কনসাস হেলথ কনসাস চল আর হোসিমিন সিটিতে একটা হোটেল আছে ওই হসপিটাল আছে আর প্রত্যেকে 200 কিলোমিটার এদিক আর ওদিক আমি দেখলাম হসপিটাল নার্সিং দেখলাম দুটো 4টে মেডিকেল শপ ওদের ফুড হ্যাবিট লাইফস্টাইল প্রবলেম হবে না কোনো তেল মশলা বাটা কিছু নেই পর্যটকরা যখন যায় তাদের জন্য পেঁয়াজ রসুন ইত্যাদি তেল দিয়ে রান্না বান্না করে দেয় কিন্তু ওদের ব্যক্তিগত লাইফ আমি কি ঘুরতে ছবি তুলতে হঠাৎ করে গিয়ে খাওয়া খেলে শোনো 12টার সময় গিয়ে এক বাড়িতে গিয়ে বলছে আমাদের তো হোটেলের ঠিকানা দেবে হোটেলে খেতে যাবো সাথেই বলছে আমাদের এই মুহূর্তে রেডি তো কি খাবে বলো অবশ্যই দুজনে মশলা খেতে ছবি তুলে দেখা হয় ছবি তুলে দেখছি আর ফ্রাইড রাইস বলতে কি বোঝায় কি তেল ওটা কোনো গল্প না ফ্রাইড রাইস তেল ফ্রাইড রাইস 3 রকমের তারপর ঝিঙের তরকারি বেগুনের তরকারি কুনকা শাক তারপর যেটা ছিল মানে সুপের মতো সব সবজি দিয়ে তাতে আনারস টমেটো লেটুস ধনেপাতা সব দিয়ে তার মধ্যে মধু দেয়া আছে অপূর্ব খেতে বলছে প্রাকৃতিক ফুড সব আর স্যালাড ছবি তুলে রেখেছি আরে বাবা পার্থিনেমের পাতা স্যালাড ওদের কাছে কিছু আছে পাগল হয়ে গেলাম আমি তুই ছবি তুলে রেখেছি আমি বলছি পাতে দিয়েছে একমাত্র ভিয়েতনামই আমেরিকাকে হারাতে পেরেছে আর কিন্তু ইরাকিরাও ছোট্ট দেশ ইরাকিরাও মানেনি ওই আফগানিস্তানের ওরা অবস্থা কিছুটা বেড়েছে পালিয়ে গেছে কিন্তু ভিয়েতনামের মতো এরকম একদম সরাসরি পরাজয় স্বীকার এরকম ছোট্ট দেশ আরো শোনো ছোট দেশ খাবারের কথা অনেকে আমাদের মোটামুটি ধরো পশ্চিমবঙ্গ বিহার
উড়িষ্যা মিলিয়ে যতটা অত বড় সরু একখানি ড্রাগনের না, না, ওই বাংলাদেশ বাংলাদেশ না বাংলাদেশের থেকে বাংলা পশ্চিমবঙ্গ মিলে আমাদের পশ্চিমবাংলা এত হবে না 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 অত বড় না, বাংলাদেশ মিলে না। হ্যাঁ। আমাদের পশ্চিমবাংলা বিহার বল। আর যদি উড়িষ্যা সরু পশ্চিমবঙ্গ হ্যাঁ। লম্বা করে একটু বড়। না না পশ্চিমবঙ্গ থেকে আচ্ছা শুনে না ওদের খাবারের ফুডের আমাদের এখানে না রান্না করি ওরা ভোর 4:30 থেকে না, হবে এখানে। 5:30 মধ্যে হেভি ফুডটা হেভি ফুড